আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপারফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 সেপ্টেম্বর থেকে শুরু শিক্ষা কার্যক্রম। ডাকসুর নির্বাচনের পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের তাগিদ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহত ও আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 জেলায় 144 ধারা জারি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার আশা। এবং চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন মোট 17 উইকেট শিকার করে 2 দলের বোলারদের দাপট। দ্বিতীয় দিন শেষে 308 রানের লিড নিয়ে চালকের আসনে ভারত। এছাড়াও ডিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মেট্রো রেলের শুক্রবারের যাত্রী সেবা চালুর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্ট। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল হোসেন। মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ গেটের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে কয়েকজন শিক্ষার্থী বেদম মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তার শিক্ষার্থীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই 6 জন আসামি তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় জালাল মিয়া, সুমন মিয়া, মুত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 6 শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আগামী 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে হলগুলোতে এসেছে প্রায় 95% শিক্ষার্থী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। তাই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক ছাত্র রাজনীতি চালু করতে দ্রুত ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী SM হল, প্রবেশের মুখেই অভিযোগ বক্স। সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সাজিয়ে রাখা হয়েছে টিভি রুম, মিলনায়তন সহ পুরো ছাত্রাবাস।
সবগুলো হলে এরই মধ্যে 95% শিক্ষার্থী উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন হলরুম গণরুম সংস্কৃতি এখন আর নেই। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্ররা বলছেন ডাকসু নির্বাচন চান তারা। সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি মনে করি যে ইউনিভার্সিটি এসব রাজনীতি করার ক্ষেত্র না। ডাকসু হলে রাজনীতিটাও হবে বা ওইভাবে পলিটিক্যাল হবে না, মানে দলীয় রাজনীতি। হ্যাঁ, দলীয় রাজনীতিটা তখন আর হবে না আর কি। আমরা চাই না দলীয় রাজনীতি আবার ফিরে আসুক। দলীয় রাজনীতির ফলে আমাদের যে সময়টা নষ্ট হতো পড়াশোনার কারণে, দেখা যেত যে আমরা রাত 10টায় পড়াশোনা করতেছি, সেখানে আমাদের প্রোগ্রাম দিয়ে দিত। এই সময়টা এখন আর নষ্ট হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল এই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই যে গুলামির যে প্রথা, এটা বন্ধ হয়ে যাক। যে ছাত্র রাজনীতি যে বন্ধ, এই বিষয়টাকে আমি অত্যন্ত পজিটিভলি নিচ্ছি। শিক্ষকরা বলছেন হলের পরিবেশ আগের চেয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন। সিট বন্টনের তালিকা টাঙিয়ে দিয়েছি এবং আমার শিক্ষার্থীরা অত্যন্ত খুশি যে আমরা শুরুটা করতে পেরেছি। ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা করেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে। আমরা গণরুম কালচার সবগুলো হলে বিলুপ্ত ঘোষণা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে এখন হলগুলোতে সিট ডিস্ট্রিবিউশন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের বিষয়ে আমার বক্তব্য দেওয়ার জন্য আমি নির্ধারিত নই। আমি দেখেছি যে আমার শিক্ষার্থীরা যেটা জেনেছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যে স্যার আপনারা এটা শুভ উদ্যোগ নিয়েছেন, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা উৎফুল্ল, আনন্দিত এবং তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু এর আগে সিন্ডিকেটের এক সভায় 22 সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। বিলুপ্ত ঘোষণা করা হয় সব ধরনের গণরুম প্রথা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। জনজীবন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালার দুই পক্ষের বিরোধের জের ধরে লামারা স্কোয়ারের বাজারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 50টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বৃহস্পতিবার রাতেই হতাহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জন মতো চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরঙে আছেন। উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়ি সদর পৌরসভা এলাকায় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করে সদর উপজেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন শেষে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সকলকে সংযতভাবে চলতে হবে। কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। খাগড়াছড়িতে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গামাটিতেও উত্তেজনা দেখা দেয়। পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপ এলাকায় গেলে বাঙালিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালায় ও মধুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগর চেরাগালী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জুম ছাত্র পরিষদ। এতে বক্তব্য রাখেন ডক্টর জিনুবুদ্দি ভিক্ষু সহ ছাত্রনেতারা। বক্তারা দ্রুত সন্ত্রাসী হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এদিকে 3 পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলা ও প্রাণহানিতে সরকার গভীরভাবে ব্যথিত। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পরিদর্শন করবেন বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় হত্যা মামলায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেক হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত, জানাচ্ছেন শাকের আদনান। ডিবি হেফাজত থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মশিউর রহমানকে বিকেলে সিএমএম আদালতে আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের প্রাণহানির ঘটনায় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সরকার পতনের পর মশিউর রহমানকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে তিনি লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মামলার এফআইআর এর বর্ণনা, ফরওয়ার্ডিংয়ের বর্ণনা অনুযায়ী এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে যেভাবে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, আসামি হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের যে ডিসিপ্লিন সেটা ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ আইনের যে সেবা এবং সেটা থেকে মানুষ বঞ্চিত হবে। আরেক হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মাজাহুল ইসলামকে 10 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। খিলক্ষেত থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় রিমান্ড ফেরত রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচার বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ভারতে বসেই শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, আর দেশে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ভূত তাদের সহযোগিতা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই করার আহ্বান জানান। আক্তার হোসেনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছে। নেতারা বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এখনও দুর্নীতিবাজদের রক্ষায় ষড়যন্ত্র করছে। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে, কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যায় বিএনপির ত্রাণ তৎপরতা নিয়ে কথা বলেন ত্রাণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনেও সমানভাবে কাজ করছে বিএনপি। পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনো প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। গত বন্যায় যেটা দেখেছেন, এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা অ্যাভয়েডেবল না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারত ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে দাবি করেন ডাক্তার জাহিদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। স্বৈরাচারের বিদায় হলেও এখনও গ্যাং কিলিং সহ নানা হামলার ঘটনা ঘটছে। গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনায় বলেছেন, ছাত্র রাজনীতি না থাকলে দেশ স্বাধীন হতো না। পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি আসে সমাবেশ থেকে। নাজিব বেগের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশ। উঠে আসে পার্বত্য এলাকার সংঘাতের কথা।
পার্বত্য এলাকায় সেনা শাসনের সমালোচনা করেন তারা। কোন যুক্তিতে সেখানে অপারেশন উত্তরের নামে সামরিক শাসন বজায় রাখতে হবে, এই প্রশ্ন আমি করতে চাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ যদি নেয়, তাহলে আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলা হলেও চলমান অস্থিরতায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সলিমুল্লাহ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা হয় সমাবেশে। ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না। ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের 5 তারিখে সফল হতো না। ছাত্ররা ঠিকভাবে বলেন জুলাই মাসের 36 তারিখ। কাজেই আন্দোলনের 2 মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে। গ্যাং কিলিং যারা করেছে তারা তো কোনো সংগঠনের নাম দিয়ে করে নাই, কিন্তু তারা কোনো না কোনো জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তারা ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে। তো তাদেরকে নিষিদ্ধ না করে আমরা সবসময় বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস এবং দখলদারিত্বকে নিষিদ্ধ করা, ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ করা যাবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও পরিষ্কারের উপর জোর দেন বক্তারা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। জবরদস্তিমূলক একীভূত করার সিদ্ধান্ত মানবে না সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। ব্যাংকটির এমডি বলেছেন, সোনালী ব্যাংকের সঙ্গে জোর করে একীভূত করতে চেয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার দাবি, সরকারের নীতি সহায়তা পেলে 2-1 বছরের মধ্যেই শক্তিশালী ব্যাংকের তালিকায় উঠে যাবে BDBL। কারণ দায়ের তুলনায় বেশি সম্পদ রয়েছে ব্যাংকটির। রিজভিন আওয়াজের রিপোর্ট। 3রা এপ্রিল সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনানুষ্ঠানিক বৈঠকে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL-কে একীভূত হতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এরপর 8 এপ্রিল পরিচালনা পর্ষদের 21তম সভায়ও বিষয়টি অনুমোদিত হয়। 1 মে বাংলাদেশ ব্যাংকে সমঝোতা সই হয়। গণমাধ্যমে এই খবরটি প্রচার ও প্রকাশ হওয়ার পর আমানতকারীরা প্রায় 700 কোটি টাকা তুলে নেয় BDBL থেকে। এতে করে কিন্তু BDBL ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন গ্রাহকদের অনাস্থা সৃষ্টি হচ্ছে, এমপ্লয়ীদের মধ্যে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। বিশেষ করে জুলাই পর্যন্ত আমরা এই ব্যাপারে খুব প্রেশারে ছিলাম। জুলাইয়ের পরে আল্লাহর রহমতে 5 আগস্টে যখন এই যে সরকার পরিবর্তনের নতুন সরকার আসার পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে 5 আগস্টের পরে দেখলাম যে সমস্ত পার্টিগুলো, যে সমস্ত কর্পোরেট ডিপোজিটর আমাদের থেকে ডিপোজিটগুলো উইথড্র করে নিয়ে গেছে এবং প্রিমেসিটও নিয়ে গেছে, তারাই আবার আমাদেরকে ডেকে অনেক ক্ষেত্রে ডিপোজিট দেওয়ার জন্য দিছেও। এর মধ্যে আমাদের প্রায় অনেকগুলো আমরা কয়েকশো কোটি টাকা ডিপোজিট এর মধ্যে আমরা ফেরত পেয়েছি। অনেকটা ছাপিয়ে দেওয়া প্রোডাক্ট, সেই জন্য অনেকের আমরা মানে পাবলিকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় যে এটা হয়তো বাস্তবায়ন হবে না। তার প্রেক্ষিতে কিন্তু BDBL-কে আমরা আবার দেখা গেলো ডিপোজিট পাওয়ার জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক ডিপোজিটগুলো এমনকি বিভিন্ন ক্লায়েন্টের আমাদের অনেকগুলো ডিপোজিটের মধ্যে ফেরত শুরু আসছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর ব্যাংক একীভূতকরণের গোজামিল সিদ্ধান্তটি আপাতত হালে পানি পাচ্ছে না, বুঝে গেছেন সবাই। কাজেই এ বিষয়ে নির্দেশনা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে BDBL ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আমাদের ব্যাংকের কোনো প্রকার ক্যাপিটাল শর্টফল ছিল না, এখনও নাই। অনেকগুলো ডিপোজিট চলে গেছে ঠিকই, কিন্তু ইনশাল্লাহ আমরা এখনও আমাদের CRR SLR 100% আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি এবং আমাদের কোনো আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাদের ডিপোজিটের জন্য এসে ফেরত যায়নি। আমরা সবসময় আমাদের মানে লিকুইডিটি পজিশন আমাদের এখনও ভালো ছিল, আগেও ভালো ছিল। এই পরিবর্তন প্রেক্ষাপটে বা মার্জার ইস্যুর কারণে আমরা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম কিছু সময়ের জন্য, কিন্তু ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে BDBL-এর শাখার সংখ্যা মাত্র 50টি। ব্যাংকটির মোট দায় 6036 কোটি টাকা। বিপরীতে 2010 সালের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী ব্যাংকটির সম্পদের পরিমাণ 6000 কোটি টাকার বেশি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ ও গাছে চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এ উপলক্ষে দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের 2 ধারে বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে দেশজুড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাব নাটোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। নাটোরের দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের 2 ধারে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, রোভার স্কাউট এবং স্থানীয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি আরও বেশি সবুজ করে তুলতে পারলে পরিবেশ প্রকৃতির উন্নতি হবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কের দুপাশে চারা রোপণে অংশ নেয় রোভার স্কাউটের সদস্যরা। আসুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে গাছ লাগাতে পেরে খুবই খুশি। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক। আমাদের নেক্সট জেনারেশন যারা তারা দেখতেছে, তারা শিখতেছে, তারাও আমাদের দেখে একসময় আমাদের পরিবর্তন তারা করবেই। আমাদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা সফল করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ নেওয়া হয়, যাতে করে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন, যে আমাদের গড় তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটা যেন কমে আসে। এমন কার্যক্রম বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক বিপর্যয় রোধে সবাইকে উদ্বুদ্ধ করবে আশাবাদ বিশিষ্টজনদের। পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হলে, পরিবেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা, গ্লোবাল ওয়ার্মিং, এগুলা থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের আবহাওয়াটা যদি আমরা উষ্ণতাকে যদি আমরা মিটিগেট করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ, বাচ্চা, শিশু সকলেই সুন্দর জীবনযাপন করবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আজকে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এটাই প্রমাণ হলো যে প্রকৃতিকে আমরা ভালোবাসি। প্রকৃতিকে ভালোবাসতে হলে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে গাছের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মধ্য দিয়েই তারা একই সাথে পরিবেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টির জন্য তারা এই কাজগুলো করছে। দেশের পরিবেশ প্রতিবেশ উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জনসাধারণের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এ পর্যায়ে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্যমতে বেশ কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইসরায়েলের ছোড়ার জন্য রাখা শত শত রকেট ও লকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। পাল্টাপাল্টি হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়েছে। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ট্রাস্টি বোর্ডের সভাপতি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। 8 সদস্য বিশিষ্ট এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আক্তার কামাল, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান ও বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আব্দুল হাই শিকদার। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ।
2 মাস 2 দিন পরে চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এরই সাথে শুরু হলো মেট্রো রেলের শুক্রবারের যাত্রী সেবা। সব মিলিয়ে প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল মেট্রো রেল স্টেশনে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের চালের শীর্ষ রপ্তানিকারক দেশ ভারত। সম্প্রতি চালের মজুদ আগের তুলনায় বাড়ার কারণে রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করা হচ্ছে। দেশটির খাদ্য সচিব বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার গত বছর নন বাসমতি চালের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে কৃষকদের কথা বিবেচনা করে ও বিশ্বের অন্যান্য দেশের রপ্তানি বাড়াতে বাসমতি চাল রপ্তানিতে ন্যূনতম মূল্য এমইপি বাতিল করে দিয়েছে দেশটি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে এমইপি টন প্রতি $1250 নির্ধারণ করেছিল। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর।